প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা আছে এখানকার বিগত 5 বছরের রসায়ন প্রথম পত্রের সকল প্রশ্ন সমাধান করব এবং এক্ষেত্রে আমরা প্রশ্নগুলোকে চ্যাপ্টার ওয়াইজ সাজিয়ে সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে? যেমন এখানকার প্রথম প্রশ্নটা এটা হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন, এরপরে ক্রমান্বয়ে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এভাবে আমরা ক্রমান্বয়ে যাব। ঠিক আছে? তো এখানকার প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, এই প্রশ্নটা এখানে বলছে যে প্রাকৃতিক রাবারের মনোমার কোনটি। এই প্রশ্নটা তোমাদের বইয়ের কোন জায়গা থেকে আসছে এটা আসলে আমি খুঁজে পাই নাই। এটা একটা তোমরা হচ্ছে নলেজ হিসেবে মানে মুখস্থ করে নিবা আর কি। এমনিতে প্রশ্নটা এর আগে আসছিল হচ্ছে তোমাদের এখানে এই এক্সপ্লেনেশনে ক্লিক করলে বুঝবা। এটা আসছিল কোথায়? বুয়েটে 2008 সালে। মানে এই প্রশ্নটাই এখানে মূলত তুলে দিছে। টিচার হয়তো খেয়াল করে নাই যে এই প্রশ্নটা আমাদের এখন নতুন যে সিলেবাস, এই সিলেবাসের বইয়ে নাই। ঠিক আছে? তো এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার হলে না পারলেও চলবে, এটা একটা বাইরের প্রশ্ন ছিল। ঠিক আছে? এরপরে আসো 2 নম্বর প্রশ্নটাতে। এই প্রশ্নটা খুবই মজার। এখানে একটা প্রশ্ন, এখানে বড় একটা কনসেপ্ট আছে ভিতরে লুকানো। আমরা চেষ্টা করব পুরো কনসেপ্টটা সহ পড়ার। এখানে বলছে কোনো একটি দ্রবণে বেরিয়াম ক্লোরাইড যোগ করলে সাদা অধক্ষেপ পড়ে। আচ্ছা, সাদা অধক্ষেপ পড়ে, তারপরে আবার সেটাকে যদি হাইড্রোক্লোরিকের সাথে মিশাই তাহলে সেটা দ্রবীভূত হয় না। ঠিক আছে? তারপরে লবণটি শিখা পরীক্ষায় সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে, সম্ভাব্য লবণটি কি? তো এই প্রশ্নটাতে তোমাদের 2টা কনসেপ্ট একসাথে জোড়া লাগাইছে। পুরোটাই আয়ন শনাক্তকরণের, তবে 2টা কনসেপ্ট একসাথে অ্যাড করছে। আমি তোমাদেরকে 2টা কনসেপ্টই একটু বই থেকে দেখে নিয়ে আসি। চলো। এইখানে দেখো, প্রথম যে থিওরিটা এখানে দেখাচ্ছি এটা হাজারি স্যারের বই থেকে নিছে, আয়ন শনাক্তকরণের ওখান থেকে। প্রথমে দিচ্ছে হচ্ছে তোমার কি অম্লীয়মূলক শনাক্তকরণ। তো তোমরা যখন এই অম্লীয়মূলক শনাক্তকরণের এই প্রশ্নটা সলভ করবা, তখন তোমাদের কাজ হবে এখানে যতগুলো আয়ন আছে, যেমন এখানে 3টা আয়ন আছে, এই 3টা আয়নের শনাক্তকরণ পড়ে ফেলা। ঠিক আছে? তাহলে তোমরা এইবার হচ্ছে তোমার একটা আয়ন দিয়ে আসছে, পরের বার হয়তো নতুন আরেকটা আয়ন দিয়ে আসবে, এই জন্য পুরোটাই তোমাদেরকে পড়ে ফেলতে হবে। ঠিক আছে? তাহলে তোমরা এখন মূল বইয়ের এই টপিকটা বের করো, বের করে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে বুঝে নাও। তো প্রথমে এখানে হচ্ছে আমরা দেখতেছি ক্লোরিন আয়ন। ক্লোরিন আয়নকে কিভাবে শনাক্তকরণ করতে হয়। তো দেখো, ক্লোরিন আয়নকে শনাক্ত করার জন্য আমাদের নিতে হবে সিলভার নাইট্রেট। কি নিতে হবে? সিলভার নাইট্রেট। কেন সিলভার নাইট্রেট নিব? কারণ সিলভার নাইট্রেট এখানে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড বানাবে, যার একটা সাদা অধক্ষেপ তৈরি হবে। তো আমরা যখন একটা পরীক্ষা করি, পরীক্ষাটাতে তো কোনো একটা পরিবর্তন বুঝতে পারতে হবে। যেমন এখানে সিলভার নাইট্রেটের সাথে ক্লোরিন অ্যাড করার পর সিলভার ক্লোরাইডের একটা সাদা অধক্ষেপ পড়ছে। তার মানে আমরা টেস্ট টিউবটা দেখার পরে পরিবর্তনটা বুঝতে পারবো যে না, এখানে কিছু একটা বিক্রিয়া ঘটছে। তাহলে আমরা দেখলাম যে সাদা একটা অধক্ষেপ পড়লো। এখন সাদা অধক্ষেপ তো অনেকের ভিতরেই পড়ে, অনেকের মাধ্যমে পড়ে। তো এখানে যে আমাদের ক্লোরিনই আছে, এটা কেমনে টেস্ট করব? এটা টেস্ট করার আরেকটা সুন্দর উপায় হলো যে এখানে এবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করে দেওয়া। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কেন অ্যাড করব? দেখো এখানকার এই যে সিলভারটা আছে, এই সিলভারটা একটা লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড মানে সে কি করতে পারে? এক জোড়া ইলেকট্রন নিতে পারে। আর এইখানকার এই যে NH4OH দেখতেছো, এটাকে একটু ভাঙাই এভাবে লেখা যাবে NH3 প্লাস হচ্ছে H2O। এই 2টা জিনিস জোড়া লাগে তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বানায়। তাহলে এখানকার এই যে অ্যামোনিয়াটা আছে, এই অ্যামোনিয়ার মাথায় এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। ওই মুক্তজোড় ইলেকট্রনটার কারণে সে হচ্ছে লুইস ক্ষার। তাহলে লুইস ক্ষার আর এখানকার সিলভার লুইস অ্যাসিড, এই দুটা জোড়া লেগে একটা জটিল আয়ন তৈরি করে। এই আয়নটার নাম হচ্ছে ডাইঅ্যামিন সিলভার। তাহলে ডাইঅ্যামিন সিলভার আয়ন এটা একটা জটিল আয়ন। এই আয়নটার চার্জ কত? চলো এটা দেখি। এখানে যে অ্যামোনিয়াটা অ্যাড হইলো, অ্যামোনিয়া কিন্তু এমনিতে একটা প্রশম লিগ্যান্ড। ঠিক আছে? প্রশম মানে ওর এখানে কোনো চার্জ নাই। তাহলে এইখানে এই যে 2টা অ্যামোনিয়া যুক্ত হইছে, এই 2টা অ্যামোনিয়ার এখানে কিন্তু কোনো চার্জ নাই। তার মানে টোটাল যে জটিল আয়নটা, এই ডাইঅ্যামিন সিলভার, এই আয়নটাতে অ্যামোনিয়া কোনো চার্জ যুক্ত করতেছে না। আর সিলভার আমরা জানি সিলভারের আয়ন কত? সিলভার প্লাস, একটা প্লাস। তাহলে এই যে AgNH3, এই যে এই আয়নটা তৈরি হইলো, এই টোটাল আয়নটার চার্জ কত হবে? একটা প্লাস। সেটা হচ্ছে কে রাখবে? এই সিলভারের চার্জ যেটা, সেটাই। এমনিতে অ্যামোনিয়া এখানে কোনো চার্জ তৈরি করবে না। তাহলে এই প্লাস চার্জের পাশে কে বসবে? একটা ক্লোরিন আসে বসতে পারবে। ফলে যে যৌগটা তৈরি হবে এটার নাম হচ্ছে ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড। এই যে এখানে লেখা আছে দেখো, ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড।
তো এই ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড আবার পানিতে খুব সহজেই দ্রবীভূত হয়ে যায়। তাহলে কি দেখলাম, প্রথমে সিলভার নাইট্রেট দিলাম, সিলভার নাইট্রেট দেওয়ার পর একটা অধক্ষেপ পাইলাম, ওইটাতে আবার আরেকটা জিনিসকে মিশাইলাম, তার সাথে মিশে একটা যৌগ তৈরি হলো যেটা পানির সাথে মিশে গেছে। তাহলে এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা দেখে আমরা এখানে নিশ্চিত হতে পারি এখানে কি আছে, এখানে এই ক্লোরিন ছিল আর কি, ক্লোরিন আয়ন। তো এখানে এটাকে নিশ্চিত হওয়ার জন্য আরেকটা জিনিস অ্যাড করা হয়, সেটা হচ্ছে এই যে তোমার নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিড যখন অ্যাড করব তখন আবার এই সিলভার ক্লোরাইডটা কি হবে না, দ্রবীভূত হবে না, কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে সেটা আবার অধক্ষিপ্ত হয়ে মানে সহজেই দ্রবীভূত হয়ে যাবে। তো পুরো জিনিসটাতে আমাদের কি মনে রাখতে হবে যে ক্লোরাইড আয়নকে কাকে দিয়ে শনাক্ত করতে পারবো, সিলভার নাইট্রেট দিয়ে। কিন্তু একা সিলভার নাইট্রেট দিয়ে কি শনাক্ত করতে পারবো না। সিলভার নাইট্রেট এখানে দেখো, এখানে সিলভার নাইট্রেট আর এখানে হচ্ছে হাইড্রোজেন নাইট্রেট, তাই না, নাইট্রিক অ্যাসিড আর কি। তো এই দুটো জিনিস কিন্তু একই জিনিস। সিলভার নাইট্রেটের সাথে সে বিক্রিয়া করে, কিন্তু হাইড্রোজেন নাইট্রেটের সাথে এই যে এইটা এখানে কিন্তু বিক্রিয়া করবে না। তাহলে এটা মনে রাখবা কিভাবে, ক্লোরিন নিব, ক্লোরিনের সাথে সিলভার নাইট্রেট নিব, সিলভার নাইট্রেট যে অধক্ষেপটা তৈরি করবে সে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, কিন্তু হাইড্রোজেন নাইট্রেট তথা হচ্ছে তোমার নাইট্রিক অ্যাসিডের সাথে কোনো বিক্রিয়া করবে না। এই বিক্রিয়াটার মাধ্যমে আমরা হচ্ছে ক্লোরাইড আয়নকে নিশ্চিত হতে পারি। ঠিক আছে, এবারে আমরা দেখব তার পরেরটা, যেখান থেকে আমাদের মূলত এই প্রশ্নটা পরীক্ষায় আসছে। এবার বলছে হচ্ছে সালফেট আর কার্বনেট আয়নের পরীক্ষা। তো সালফেট আর কার্বনেটের পরীক্ষাটা একটু দেখি। বলছে দুইটাতেই তুমি কি করবা, বেরিয়াম নাইট্রেট অ্যাড করবা। কি করবা, বেরিয়াম নাইট্রেট। এই যে দুইটাতেই আমরা বেরিয়াম নাইট্রেট অ্যাড করলাম। তো বেরিয়াম নাইট্রেট যখন অ্যাড করতেছি, দেখো এই নাইট্রেটটা কার্বনেট দ্বারা রিপ্লেস হয়ে যাবে, এখানকার নাইট্রেটটা সালফেট দ্বারা রিপ্লেস হয়ে যাবে। তাহলে বেরিয়াম নাইট্রেট থেকে উৎপন্ন হবে বেরিয়াম কার্বনেট, বেরিয়াম নাইট্রেট থেকে উৎপন্ন হবে এখানে বেরিয়াম সালফেট। তাহলে একটা কার্বনেট উৎপন্ন হলো আর একটা সালফেট। এখন দেখো এইখানকার যে কার্বনেটটা উৎপন্ন হয়েছে, এই কার্বনেটটা এখানে যদি আমরা কোনোভাবে HCl দেই, এটা তোমাদের 9-10 একটা বিক্রিয়া। যেমন হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই, তাহলে ওখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হইতো। একইভাবে এখানেও ক্যালসিয়াম কার্বনেটের জায়গায় এখানকার যে বেরিয়াম কার্বনেট আছে, এখানে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড দেই, তাহলে সে কি করবে, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। তাহলে যেহেতু তার এখানে কার্বনেট ছিল, এই জন্য সে এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারবে। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ দেখে আমরা বলতে পারবো যে ওখানে আসলে কার্বনেট ছিল। কিন্তু বেরিয়াম সালফেট এই জিনিসটা আবার কি হয় না, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না, অদ্রবণীয় থেকে যায়। তার মানে ওই যে সাদা পদক্ষেপটা ছিল, ওই সাদা পদক্ষেপটার কোনো পরিবর্তন হয় না। তাহলে এই যে ব্যাপারটা, এখান থেকে কিন্তু আমাদের প্রশ্নটা আসছে। আচ্ছা, এই জায়গাটা ইম্পর্টেন্ট, এখানে আমি আরেকটু নোট আছে, এটাও তোমাদেরকে পড়াই ফেলি, তোমরা এটা অনেকেই পড়ো না। দেখো এখানে এই যে বিশেষ দ্রষ্টব্য একটা জায়গা দেওয়া আছে, এটা দেখে নাও। এখানে বলছে যে একমাত্র বেরিয়াম নাইট্রেটই আছে যার মাধ্যমে এই সালফেট আর কার্বনেটকে আমরা নিশ্চিত হতে পারি। কিভাবে, এই যে আমাদের কার্বনেট যেটা আছে, সে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করতে পারে, কিন্তু সালফেট আয়ন যেটা আছে সে কি করে না, ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দেয় না। এখানে আমি একটা লাইন লিখে রাখছি, দেখো এটা তোমাদের জৈব রসায়ন যখন পড়বা, জৈব রসায়নের অ্যালকাইল হ্যালাইড শনাক্তকরণ যে বিক্রিয়াগুলো আছে, ওখানেও দেখবা যে ক্লোরাইডের এই উপরের যে পরীক্ষাটা, এই যে এই পরীক্ষাটা, এই উপরের ক্লোরাইডের যে বিক্রিয়াটা দেখলাম, এই বিক্রিয়াটা কিন্তু আমাদের ওখানেও আছে এটা। ঠিক আছে, তো এখান থেকে তোমরা যদি পড়ে নাও, তাহলে ওখানে আর তোমাদেরকে ওই বিক্রিয়াটা আবার নতুন করে পড়তে হবে না। কেন, কারণ ওখানে তোমার কি আছে, অ্যালকাইল হ্যালাইড, হ্যালাইড মানে হ্যালোজেন, ওখানে একটা ক্লোরিন আছে, ওই ক্লোরিনটাকে শনাক্ত করার জন্য আমার কি লাগবে, এই যে সিলভার নাইট্রেটই লাগবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যাই আমরা, এখানে আর কি আছে, এরপরে যে পার্টটা, এটা হচ্ছে কি ধাতব আয়ন তথা ক্যাটায়নের শনাক্তকরণ। ক্যাটায়ন এখানে কি কি থাকতে পারে, এখানে আমাদের 4টা ক্যাটায়নের পরীক্ষা আছে। 4টা ক্যাটায়ন কে কে, একটা হচ্ছে পটাশিয়াম, একটা হচ্ছে কপার, আর একটা হচ্ছে সোডিয়াম, আর একটা হচ্ছে ক্যালসিয়াম। তো এই 4টা আয়ন যখন আমরা শিখার মধ্যে দিব, শিখাই দিলে কোন আয়ন কোন ধরনের বর্ণ তৈরি করে এটা আমাদের মনে রাখতে হবে। তো এগুলো মনে রাখার খুব সুন্দর সুন্দর ট্রিক আছে, যেমন আমি তোমাদের একটা দেখাই। এখানকার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটার নাম হচ্ছে সোনালী। কি নাম, শো, এটা ইংরেজিতে লিখতেছে NA লয়সিকার লি, সোনালী। আচ্ছা, দীর্ঘইকার হবে আর কি, সোনালী। তো এই যে সোনালী কালারের মধ্যে না আছে,
তার মানে এটা হচ্ছে সোডিয়াম। এই যে দেখো সোডিয়াম আয়ন সোনালী হলুদ শিখা দেয়, ঠিক আছে। আবার না মানে হচ্ছে দন্ত ন একান না, না মানে কি, এটাকে যখন আমরা কোবাল্ট ব্লু গ্লাস, এটা একটা ফিল্টার গ্লাস আর কি, মানে এটা দিয়ে রোদ, আমরা যেমন সানগ্লাস পরি সানগ্লাসের মতো আর কি। তো এই গ্লাসটা পরে যখন তুমি এই কালারটা দেখবা, এখানে এই সোডিয়ামের এই সোনালী হলুদ কালারটা আর কোনো কালার দেখাবে না, ঠিক আছে। সোনালী, তাহলে এটা বিশেষ কোনো কালার দেখাবে না। ক্লিয়ার? তো কেন দেখাবে না ওইটার ব্যাখ্যাটাও তোমাদের এখানে নিচে আছে, একটু দেখে নাও সেটাও। এই যে এখানে দেখো বলছে হচ্ছে কোবাল্ট ব্লু গ্লাস, এটা হচ্ছে আলোর ছাঁকনি। এটা কি করতে পারে, এটা সোডিয়ামের যে সোনালী হলুদ কালারটা আছে এই পুরো কালারটাকে সম্পূর্ণভাবে শোষণ করতে পারে। এই প্রশ্নটা তোমাদের মেডিকেলেও আসছিল, তো এখান থেকে এটা ভালো করে পড়ে নিতে হবে। তাহলে আমরা প্রথমে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর কোনো কিছু মনে থাক আর না থাক, যেন আমাদের এই সোনালীকে মনে থাকে, ঠিক আছে। সোনালী হচ্ছে সোনালী, সোনালী। এই না মানে হচ্ছে সোডিয়াম, না মানে হচ্ছে নাই, অর্থাৎ এটাকে যখন ব্লু গ্লাস দিয়ে দেখবো এটা কোনো কালার দেখতে পারবো না। আচ্ছা, এরপরে আসা হচ্ছে আমাদের পরের যে পার্টটা আছে, সোডিয়াম ছাড়া কি কি আছে এখানে। এখানে আছে একটা হচ্ছে পটাশিয়াম। এই পটাশিয়ামকে কিভাবে মনে রাখতে পারি, পটাশিয়ামের সাথে কালারটা দেখো এখানে কেমন বেগুনি, ঠিক আছে। আমি তোমাদেরকে আজকে একটা কেকা ফেরদৌসী আন্টির রেসিপি শিখাই। রেসিপিটা হচ্ছে এরকম, এই এটা তো পটাশিয়াম, পটাশিয়াম মানে হচ্ছে পটল, ঠিক আছে, পটল। আর বেগুনি মানে হচ্ছে বেগুন। তার মানে তুমি এবার একটা রান্না করবা, সেটা হচ্ছে পটল আর বেগুনকে একসাথে কি করবা, একসাথে দিয়ে রান্না করবা। তাহলে পটল আর বেগুন মিলে যে রান্নাটা হবে, এই রান্নাটার কালার হচ্ছে গোলাপি। তাহলে পটল বেগুন গোলাপি, পটল বেগুন গোলাপি, এভাবে কয়েকবার পড়লেই তোমাদের এটা মনে থাকবে যে পটাশিয়াম, এটা খালি চোখে এটা যখন শিখে দিব তখন এটাকে আমরা বেগুনি কালার দেখব, কিন্তু এটাকে যখন আমরা কোবাল্ট ব্লু গ্লাসে দেখব তখন এটা গোলাপি কালার দেখাবে, ঠিক আছে। এরপরে তুমি যাও হচ্ছে কপার আয়ন। তো কপার আয়নের ব্যাপারে তোমরা জানো যে কপার কি হয়, আমরা যে শার্টে নীল দেই, এই নীলে কি থাকে, কপার থাকে। তাহলে কপারের কালার কেমন হবে, এই যে নীলাভ সবুজ, ওকে। আর এখানে এটাকে ব্লু গ্লাস দিয়ে দেখলে বিশেষ কোনো বর্ণ নেই, কেন, কারণ দেখো ওর কালারটা হচ্ছে নীল, আবার আমি দেখতেছি নীল দিয়ে, মানে নীল গ্লাস দিয়ে। তাহলে নীল গ্লাস দিয়ে নীল কালারকে দেখলে আমরা তেমন কোনো পার্থক্য আসলে বুঝতে পারবো না, এই জন্য এখানে কোনো বিশেষ বর্ণ নাই, কোনো পরিবর্তন বোঝা যাবে না। কিন্তু এইখানে বিশেষ বর্ণ না থাকার কারণ হচ্ছে এইখানকার কালারটাকে সম্পূর্ণরূপে ওই ব্লু গ্লাসটা শোষণ করে নেয়। এরপরে দেখো এখানে কি আছে, ক্যালসিয়াম। ক্যালসিয়াম হচ্ছে কি, এটা মনে রাখতে পারো তোমরা এইভাবে যে কালো ইট, কি দিয়ে, কালো ইট, ঠিক আছে। অথবা ধরো যে সবুজের কালো ইট, ঠিক আছে। সবুজ মানে হচ্ছে এই যে শিখা, কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে যখন দেখবে তখন হচ্ছে সবুজ, আর ইট হচ্ছে তোমার ইটের মতো লাল, আর কালো মানে হচ্ছে ক্যালসিয়াম, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। তো চলো দেখি এই যে পুরো জিনিসটা আমরা পড়লাম এটা আমাদের কিভাবে কাজে দিবে। এইখান থেকে আমাদের প্রশ্নটা কিভাবে জিজ্ঞাসা করছে, এখান থেকে জিজ্ঞাসা করছে, দেখো এবার প্রশ্নটা দেখলে তোমরা চিনতে পারবা। এখানে বলছে হচ্ছে যে একটা লবণের সাথে বেরিয়াম ক্লোরাইড অ্যাড করছে, সেটা আবার এই HCl এর সাথে দ্রবীভূত হচ্ছে না। তো এই লাইনটা দেখেই আমাদের বুঝে যাইতে হবে যে এখানে আসলে কি আছে, SO4 2- আছে। কারণ SO4 2- হচ্ছে এমন একটা আয়ন যেটা তোমার ওই বেরিয়াম নাইট্রেটের সাথে বিক্রিয়া করে। তো ওখানে বেরিয়াম নাইট্রেট দিছে, বেরিয়াম নাইট্রেটের পরিবর্তে এখানে কি দিছে, তোমার হচ্ছে বেরিয়াম ক্লোরাইড। তো যাই হোক, আলটিমেটলি তো বেরিয়াম থাকছে এখানে, তাই না। তাহলে বেরিয়াম ক্লোরাইড এখানকার এই সালফেটের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, এই বেরিয়াম সালফেট যায় বেরিয়াম সালফেট তৈরি করবে, বেরিয়াম সালফেট। আর আমরা দেখছিলাম বেরিয়াম সালফেট কি করে না, HCl এর সাথে কোনো বিক্রিয়া করে না। তাহলে যেহেতু HCl এর সাথে বিক্রিয়া করে না, এখান থেকে আমরা শিওর হয়ে গেছি যে আমার এখানে কি ছিল, বেরিয়াম সালফেট। দ্যাট মিনস এখানে সালফেট আয়ন ছিল। আবার নেগেটিভ আয়নটা যদি সালফেট হয়, আবার এখানে দেখো বলছে কি, শিখা পরীক্ষায় সোনালী হলুদ বর্ণ দেয়। তো সোনালী, সোনালী দিয়ে আমরা কি জানলাম, সোনালী। তাহলে এই না মানে হচ্ছে কি, সোডিয়াম। তার মানে আমাদের যে পজিটিভ আয়নটা হচ্ছে সোডিয়াম, আর নেগেটিভ আয়নটা হচ্ছে SO4 2-। তাহলে এখানে কি হবে, 2 হবে। সোডিয়াম সালফেট হচ্ছে আমাদের মেইন লবণ। একটা লবণে
এই লবণে কি থাকে, দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে পজিটিভ আয়ন থাকে আর একটা হচ্ছে নেগেটিভ আয়ন থাকে। পজিটিভ পার্টটাকে বলে ক্যাটায়ন, নেগেটিভ পার্টটাকে বলা হচ্ছে অ্যানায়ন। তাহলে আমরা এতক্ষণ ধরে যে শনাক্তকরণের যে রিঅ্যাকশনগুলো দেখলাম এগুলো ছিল কি এখান থেকেই। কি বুঝছো তোমার প্রশ্নটা? এই প্রশ্নটাতে তোমাদের দুইটা আয়ন শনাক্তকরণের থিওরিকে একসাথে কম্বাইন করা ছিল। ওকে, এবার চলো দেখি আমরা পরের প্রশ্নটাতে। সরি, এরপরে যে প্রশ্নটা, এটাও খুবই সুন্দর একটা প্রশ্ন। এখানে কি জিজ্ঞাসা করছে দেখো, এখানে বলছে যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণাঙ্ক দেওয়া আছে আর বলছে পিএইচ এর মান 10। তো দেখো বলছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যেটা কিনা একটা ক্ষার, আবার দেওয়া আছে পিএইচ, তাহলে কি হইল? হইল না। কি লাগবে আমাদের? আমাদের পিওএইচ লাগবে। আমরা জানি পিএইচ যদি 10 হয়, পিওএইচ তাহলে কত হবে? 14 বিয়োগ 10 অর্থাৎ হচ্ছে 4। আর আমরা জানি যদি পিওএইচ সমান 4 হয় তাহলে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত হবে? এটার সূত্রটা হচ্ছে কি 10 টু দি পাওয়ার -4, তাই না? তাহলে এখান থেকে এই যে পিএইচ এর মানটা দেওয়া আছে ওটাকে পিওএইচ এ কনভার্ট করব। পিওএইচ এ কনভার্ট করলে আমরা কি পাই যাব? এই হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা পেয়ে যাব। তাহলে আমরা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা পাইলাম। এখন দেখো আমাদের যেটা দেওয়া আছে সেটা কিন্তু দ্রাব্যতার গুণাঙ্ক। আচ্ছা, দ্রাব্যতার গুণাঙ্ক কথাটার মানে কি? আমরা দেখব এখানে কেএসপি, দ্রাব্যতার গুণাঙ্ক হচ্ছে কেএসপি। তো এখানে যদি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে আমরা একটু ভাঙে লিখি তাহলে এটা কি হবে? এরকম একটা বিক্রিয়া দিবে। বিক্রিয়াটাতে কি থাকবে? ম্যাগনেসিয়াম 2+ থাকবে প্লাস 2OH মাইনাস থাকবে। তাহলে এই সমীকরণটার জন্য আমাদের কেএসপির ইকুয়েশনটা কেমন হবে বলো? কেএসপির ইকুয়েশন হবে এরকম, ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা এর উপরে পাওয়ার হবে 2। আমরা জানি এখানে সামনে যে মূল সংখ্যাটা থাকে সেটা কি হয় সমীকরণে? পাওয়ার হয়ে যায়। এটা হচ্ছে কেমিস্ট্রির একটা রুল। তো দেখো এখন তোমার কাছে কেএসপির মান ডিরেক্ট দেওয়া আছে কত? 2 ইন্টু 10 টু দি পাওয়ার -11। আর ম্যাগনেসিয়ামেরটা তোমাদেরকে বের করতে বলছে, এটা হোয়াট ইন্টু হাইড্রোক্সিলের কত আমরা বের করলাম 10 টু দি পাওয়ার -4, আর এটার উপরে আছে স্কোয়ার। তাহলে 10 টু দি পাওয়ার -4 এর উপর স্কোয়ার করলে কত হয়? এটা 10 টু দি পাওয়ার -8। আর এই পাশে আমার কি আছে দেখো 10 টু দি পাওয়ার 11। তাহলে 10 টু দি পাওয়ার -8 যদি এই পাশে আনি তাহলে ডিভাইডেড হবে কি? ওখানে গুণ ছিল, এই পাশে ভাগ হবে 10 টু দি পাওয়ার -8। তাহলে 10 টু দি পাওয়ার -8 দিয়ে 11কে কাটলে কত হবে? 10 টু দি পাওয়ার -3। আর 2 তো সামনে ছিলই, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, প্রশ্নটা বেশ কনসেপচুয়াল একটা প্রশ্ন ছিল। এটা তোমরা হচ্ছে যদি আমার সমাধানটাতে যাও এখানে দেখবা যে আমি সুন্দর করে দিছি। এটা উদ্ভাসে যেটা দেওয়া আছে এটা দেখে অনেকেই তোমরা বুঝবা না। তো আমার এক্সপ্লেনেশনটা তোমরা একটু দেখো, আমি বেশ একটু ডিটেইলডে করে দিছি। এই যে দেখো প্রথমে কি করলাম, প্রথমে এই যে পিওএইচটা বের করে নিলাম। পিওএইচ পাইলাম 4। আবার যখন আমরা কারো পিওএইচ জানি সেখান থেকে তার হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা পেয়ে যাব। পাইছি কত? 10 টু দি পাওয়ার -4। এবার আমরা কেএসপি সমীকরণটা লিখলাম। কেএসপি সমীকরণটা কি পাইছি? ম্যাগনেসিয়াম, আর এখানে OH এর সামনে যেহেতু 2 আছে ওই 2টা পাওয়ার হয়ে যাবে, হইছে। এখন দেখো আমাদের এইটার মান দেওয়া আছে, এইটার মান তো আমরা পেয়ে গেলাম। এখান থেকে এখন আমাদের কাজ কি? এই ম্যাগনেসিয়াম 2+ আয়নের ঘনমাত্রাটাকে ফ্রি করা। ওকে, এখান থেকে বাকিটা তোমাদের ক্যালকুলেশন, এটা তোমরা পেয়ে যাবা। আচ্ছা, এর নিচে তোমাদের আরেকভাবে করে দেওয়া আছে, বাট ওইটা মনে হয় না তোমরা ইউজ করতে পারবা, এটা তোমাদের কঠিন লাগবে হয়তো। ঠিক আছে, প্রথমে তো আমি বুঝতে পারতেছিলাম না। এবার দেখো তোমাদের পরের যে প্রশ্নটা, সরি, এখানে কি জিজ্ঞাসা করছে? প্রথমে বলছে হচ্ছে যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর প্যাস্টেন সিরিজের জন্য কোনটি সঠিক? তাহলে এই যে বর্ণালীর পার্টটা, এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। তার মধ্যে একটা হচ্ছে এই জায়গাটা। তো এটার জন্য আমাদের এই সিরিজগুলোকে মনে রাখতে হবে। মনে রাখার আমি একটা তোমাদের এখানে ছন্দ দিছি, এই ছন্দগুলো একটু দেখে নাও আসো। প্রথমে এখানে যে ছন্দটা দেখাচ্ছে এটা হচ্ছে যে এই সিরিজগুলোর নাম কেমনে মনে রাখবো। তো এটা মনে রাখার জন্য একটা ছন্দ হচ্ছে লাইম্যান। লাইম্যান হচ্ছে একটা লোকের নাম, লাইম্যান। বার্মা হচ্ছে আমাদের পাশের যে একটা দেশ আছে, এটার পূর্বের নাম ছিল বার্মা। তাহলে লাইম্যান বার্মার পশ্চাতে অবস্থিত, মানে পিছনে অবস্থিত একটা ব্রিজ আছে,
ওই ব্রিজের উপর ফুল স্পিডে গাড়ি চালায়। তাহলে লাইম্যান মানে তো লাইম্যান, বার্মার বার্মার মানে হচ্ছে বামার, প্যাশ্চেন মানে হচ্ছে পশ্চাতে মানে প্যাশ্চেন, আর ব্রিজ ব্রিজ মানে হচ্ছে ব্রাকেট, ফুল ফুল মানে হচ্ছে ফুন্ড, আর স্পিড স্পিড কথাটা এখানে যুক্তবর্ণ আছে, আর হামফ্রিস স্পিড হামফ্রিস। তো দুইটা কাছাকাছি শব্দগুলা। তো এটা দিয়ে তুমি মনে রাখতে পারো হচ্ছে হামফ্রিস। এটার মাধ্যমে তোমরা হচ্ছে এই সিরিজগুলোকে ক্রমান্বয়ে মনে রাখতে পারবা। তারপরে এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, সেই প্রশ্নটা হচ্ছে কি যে কোনটার এই বর্ণালীগুলা কোনটা কোন অঞ্চলে অবস্থিত। এই যে বর্ণালীগুলো আছে, বর্ণালীগুলা কোনটা কোন অঞ্চলে অবস্থিত, এটা মনে রাখার জন্য একটা উপায় হচ্ছে লাইম্যান অতিবেগুনি আর বার্মার দৃশ্যমান বাকি সব অঞ্চল, মানে বার্মার বাকি যতগুলো অঞ্চল দেখা যায় সবগুলাই কেমন অবহেলিত। তাহলে লাইম্যান অতিবেগুনি আর বার্মার দৃশ্যমান বাকি সব অঞ্চল অবহেলিত। এটার মানে হচ্ছে লাইম্যানটা হচ্ছে অতিবেগুনি অঞ্চলের মধ্যে পড়ে, আর বামারটা হচ্ছে দৃশ্যমান অঞ্চলের মধ্যে পড়ে, আর বাকি যতগুলো আছে সবগুলো আমাদের অবলোহিত রেঞ্জের মধ্যে পড়ে। ঠিক আছে, এই জিনিসটা এখানে তোমাদের বিস্তারিত আলোচনা করা আছে। আমি তোমাদের একটু মূল বইয়ের থিওরিটা দেখি। তোমরা হাজারি স্যারের বইয়ের এই পেজটা বের করে আমার সাথে সাথে একটু দেখে নাও। আচ্ছা, এখানে প্রথমে যে সমীকরণটা দেখতেছি এটা হচ্ছে রিডবার্গ সমীকরণ। এই সমীকরণটা নিশ্চয়ই তোমরা অলরেডি চিনো। এটা কি কাজ করে? এটা হচ্ছে এই যে ইলেকট্রনগুলো যখন বিভিন্ন কক্ষপথ থেকে এসে অন্য একটা কক্ষপথে পড়ে তখন এক ধরনের বর্ণালী সৃষ্টি হয়। এই বর্ণালীগুলার তুমি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কিংবা তরঙ্গ সংখ্যা, ফ্রিকোয়েন্সি এগুলো মাপতে পারবা এই সমীকরণটার মাধ্যমে। ঠিক আছে, এখানকার n1 আর n2 পরিচয়টি কি? n1 হচ্ছে নিচের কক্ষপথ আর n2 হচ্ছে উপরের কক্ষপথ। ঠিক আছে, তাহলে কোন কক্ষপথ থেকে কোন কক্ষপথে আসছে এইটার উপর ভিত্তি করে এখানকার ল্যামডার মান বা নিউ বারের মানগুলা চেঞ্জ হয়। ঠিক আছে, নিউ বার কি জিনিস? নিউ বার হচ্ছে প্রতি মিটারে তরঙ্গ সংখ্যা, কতগুলা তরঙ্গ থাকে, আর ল্যামডা হচ্ছে বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য। আর এখানে তোমার আরএইচ এর মানটাও একটু মুখস্থ রাখতে হয়। আরএইচ এর মান আমি কোনটা মুখস্থ রাখছি? আমি মনে রাখছি এইভাবে 101 পয়েন্ট, এখানে মানটা একটু চেঞ্জ মনে হচ্ছে। আচ্ছা, 109.678, এটাকে আমি এভাবে মনে রাখছিলাম 109.678। তো এখানে দশমিকটা তুমি এখানে মনে রাখতে পারো 1.09678, এভাবে মনে রাখবা 1.09678 ইন্টু 10⁻⁷। এভাবে বললে দেখো 678 ক্রমান্বয়ে এগুলো মনে থাকে। তাহলে 1.09678 এভাবে এখানকার রিডবার্গ ধ্রুবকের নাম্বারটা মনে রাখতে হবে এবং এটার এককটাও মনে রাখতে হবে, এটা এমসিকিউতে আসতে পারে। আচ্ছা, এবার ধরো আমরা পরেরটাতে যাই। এখানকার সিরিজগুলা, এই সিরিজগুলা কি মিন করে? সিরিজগুলা মিন করে হচ্ছে দেখো, যদি n1 এর মান 1 হয় আর n2 যদি 2 3 4 5 6 এগুলো যে কোনো কিছু হয়, অর্থাৎ এই প্রথম কক্ষপথে যদি এসে পড়ে, কোথা থেকে আসে পড়তেছে ডাজন্ট ম্যাটার, যদি প্রথম কক্ষপথে এসে পড়ে তাহলে এখানে যে বর্ণালীগুলো তৈরি হবে তাদেরকে বলা হয় লাইম্যান সিরিজের বর্ণালী। তারপরে যদি 2 নম্বরে আসে পড়ে, 2 নম্বরে পড়লে তখন তাকে বলা হবে বামার সিরিজের বর্ণালী। 3 নম্বরে পড়লে তখন তাকে বলা হবে প্যাশ্চেন সিরিজের বর্ণালী। তো এভাবে তোমাদের যখন বলবে যে প্যাশ্চেন সিরিজের জন্য বের করো, প্যাশ্চেন সিরিজ মানে কি? প্যাশ্চেন সিরিজ মানে হচ্ছে এই n1 এর মান হচ্ছে 3 আর n2 এর মান কি হবে? n2 এর মান 4 5 6 এগুলো যে কোনো একটা হতে পারে। ক্লিয়ার? এখানে নিচে একটু দেখো, এই যে এখানে বলে দিছে যে n1 এর মান 1 হলে সেটা লাইম্যান, 2 হলে কি হবে, 3 হলে কি হবে, 4 হলে কি হবে ইত্যাদি। তোমরা এই জায়গাটা একটু দেখে নিবা, যেহেতু আমরা একটু আগে ক্রমটা মুখস্থ করে ফেলছি, সো এটা মনে রাখা এখন ইজি। এরপর আমি এখানে দুটো কথা লিখছি, এই দুটো কথা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক প্রশ্ন আসছে, অনেক মানে 3-4টা প্রশ্ন তো অ্যাটলিস্ট আসছেই। সেটা কি? সেটা হচ্ছে তোমাকে বলবে যে কিসের জন্য এই ল্যামডার মান সর্বোচ্চ হবে। তাহলে ল্যামডার সাথে সম্পর্কটা হচ্ছে এই যে n2 আছে না, এই n2 এর মানটার, n2 এর মান এদিকে সর্বোচ্চ কত হইতে পারে? এদিকে ইনফিনিট হইতে পারে, মানে অসীম হইতে পারে। তাহলে দেখো, যদি আমাকে বলে যে ল্যামডার মান সবচেয়ে বড় করতে চাই, সবচেয়ে বড় করলে এই n2 এর মানটা হইতে হবে সবচেয়ে ছোট, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, সবচেয়ে ছোট। কেমন? যেমন ধরো এখানে 3 এর জন্য আমি বের করতে চাচ্ছি, বলে দিছে যে n1 এর মান তোমার হচ্ছে 3, মানে প্যাশ্চেন সিরিজের জন্য।
তাহলে আমার N2 কত ধরতে হবে? N2 ধরতে হবে 4, অর্থাৎ সবচেয়ে কাছের কক্ষপথটা ধরতে হবে। তাহলে N2 এটা হচ্ছে এই 3 এর জন্য, এই 4 হচ্ছে সবচেয়ে ছোট N2 এর মান। তাহলে এই 4 থেকে যদি 3 তে পড়ে তাহলে ল্যামডার মান সবচেয়ে বড় হবে। একইভাবে ফ্রিকোয়েন্সির সাথে সম্পর্কটা কেমন? এই যে 1/f, এই 1/f বা হচ্ছে তরঙ্গ সংখ্যা যেটা আছে এটার সাথে সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে? সরি, এটা মনে একটু ভুল লিখে ফেলছি। এটা হবে তোমার হচ্ছে নিউবারের যে সম্পর্ক এটা হচ্ছে কেমন? সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ এইখানে যদি n1 3 হয় তাহলে n2 হইতে হবে ইনফিনিটি। মানে অসীম থেকে যদি একটা ইলেকট্রন আসে 3 নম্বর কক্ষপথে পড়ে তাহলে সবচেয়ে বড় কি পাওয়া যাবে? এরকম নিউবারের মান পাওয়া যাবে। এখান থেকে তোমাদের একটা প্রশ্ন প্রায়ই আসে, এজন্য জিনিসটা ভালো করে ক্লিয়ার হয়ে নিতে হবে। আচ্ছা, এখান থেকে আর কি আছে? এরপরে আমরা যদি যাই একটু, এবার 2024 সালে একটা প্রশ্ন এখান থেকে আসছিল। এতক্ষণ ধরে আমরা যেটা পড়ছি এটা পুরোটাই কার জন্য ছিল? এটা পুরোটাই ছিল হাইড্রোজেন পরমাণুর জন্য। এখন হাইড্রোজেন পরমাণু ছাড়া যদি অন্য কোনো পরমাণু হয় তাহলে সূত্রটাতে একটু মডিফিকেশন আসবে। এই মডিফিকেশনটা হচ্ছে জাস্ট এই জেড এর। ঠিক আছে? যেমন হিলিয়াম যদি হয় তাহলে হিলিয়ামের বেলায় জেড এর মান যত হবে সেটা ওখানে বসাইতে হবে। ঠিক আছে? তো জেড হচ্ছে কি? পারমাণবিক সংখ্যা। তাহলে যেই পরমাণুর কথা বলবে তার পারমাণবিক সংখ্যাটা বসালেই ওখানে হয়ে যাবে। ক্লিয়ার? তো এখানকার মূলত তোমাদের এই পর্যন্ত পড়া। ঠিক আছে? এই পুরো জায়গাটা একবার রিডিং দিয়ে দিবা, এখান থেকে একটা করে প্রশ্ন আসে। চলো আমি তোমাদেরকে একটু এবার প্রশ্নটাতে ব্যাক করে নিয়ে যাই। আমাদের এখানে কি ছিল প্রশ্নটা? তোমাদের হচ্ছে গিয়ে এটা একটু মিশাই দিই। এখানে বলছে কি যে হাইড্রোজেন পরমাণুর জন্য পারমাণবিক বর্ণালীর জন্য প্যাস্টেন সিরিজ, যখনই প্যাস্টেন সিরিজ বলবে বুঝে নিব n1 এর মান হচ্ছে 3, তাহলে এখানে n1 এর মান 3 আর n2 এর মান কি হইতে পারে? 4 5 6 7 8 ইত্যাদি হইতে পারে। 8 তো হয় না, 7 পর্যন্ত হয় নরমালি, তারপরে অসীম। তো এটি হচ্ছে আমাদের পারমাণবিক বর্ণালীর এই প্রশ্নটার অ্যান্সার। আমরা এবার এর পরেরটাতে চলে যাই। এখানে বলছে কোনটি বিজোড় ইলেকট্রন যুক্ত অণু। এখন বিজোড় ইলেকট্রন কার শরীরে থাকে? তার মানে এখানে আমাদের একটা বিজোড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট অণু লাগবে। যেমন এখানে নাইট্রোজেন, নাইট্রোজেন কত? 7, আর অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে 8। তাহলে এর শরীরে 7টা ইলেকট্রন আছে, এর শরীরে 8টা, 8টার সাথে মিলে কত হবে? 15টা। আর এখানে কার্বন 6 যেটা কিনা জোড়, অক্সিজেন হচ্ছে 8 ওটাও জোড়, হাইড্রোজেন হচ্ছে 1 কিন্তু দুইজন মিলে কত হচ্ছে? দুইজন মিলে 1 আর 1 2। তার মানে এখানে একমাত্র বিজোড় ইলেকট্রন কোথায় আছে? এই জায়গাটাতেই আছে। ঠিক আছে? এর পরেরটাতে আমরা যাই। এরপরেরটা কি বলছে? এখানে বলছে হচ্ছে নেসলার দ্রবণ দ্বারা ক্যাটায়ন শনাক্তকরণ। এই যে দেখো একটু আগে আমি তোমাদেরকে পড়াইছি ক্যাটায়ন শনাক্তকরণ আর আয়ন শনাক্তকরণ, এখানে কিন্তু ওই টপিকটা থেকে আবার একটা প্রশ্ন চলে আসছে। তো এটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে?